আজকে কেন আওয়ামী লীগ বলছি, আমাদেরকে পদে পদে একটা একটা লীগ শেষ করে দিয়েছে, কোনো দিকে যেতে পারিনি। আমার বাচ্চাদেরকে ক্যাডেট কলেজে পড়িয়েছি, ওখানে দেখা গেছে কি জানেন, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, শুধু লীগের লোক যারা তারা উপরের দিকে উঠছে। আগে মনে করতাম আমাদের আর্মির ভাই, এখন আমি বুঝি যে কে আমাদের আর্মির অফিসার ভাই আর কে হচ্ছে তাদের ভাই, তাদের লোক। তোকে আমি এত এত জিপটা এত কুটি করবো যে তুই এতগুলো কুচি কুচি করবো যে এই কুচিগুলো গুনে শেষ করা যাবে না। আপনার হাজবেন্ড শহীদ হওয়ার পর আর্মি আপনাকে কি হেল্প করেছে? আমাদের যে কোনো দুর্ঘটনা ঘটলে আর্মি ফ্যামিলিতে, সেটা হচ্ছে সোলজার্স ফ্যামিলি হোক বা অফিসার ফ্যামিলি হোক, সেই ফ্যামিলিতে বাচ্চাদেরকে, ওয়াইফদেরকে একটা সাপোর্ট দেওয়া হয় সেনা কল্যাণে অথবা আর্মির স্কুল কলেজে, হ্যাঁ এরকম, বা ব্যাংকে একটা চাকরি দিয়ে দেওয়া হয়। তার মাইন্ডটা সেটেল হওয়া পর্যন্ত অপেক্ষা করে, তারপরে তাকে চাকরি দেওয়া হয়। বাট 2009-এ আমি স্টেবল ছিলাম না, আমার হাজবেন্ডের ডেড বডি নাই, আমার কাছে হাজার রকমের ফোন আসতো, বলতো বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেলছে, বারবার এই কথা বলতো। আমি বের হয়ে এখানে ওখানে চলে যেতাম। ওয়েলফেয়ারের যে ওই সময় যে অফিসাররা ছিলেন, ডাইরেক্টর ওয়েলফেয়ার, তারপরে হচ্ছে তার নিচে যে অফিসার ছিলেন মেজর তারেক ভাই, ওনারা সব জানেন। আমি জানি না ওনারা এখন কোথায় আছেন বা ওনারা সত্য বলবেন কিনা, কারণ ওনারা সবাই ছিল আওয়ামী লীগের লোক। এখন আমি বুঝি, আগে তো আমি বুঝতাম না, আগে মনে করতাম আমাদের আর্মির ভাই, এখন আমি বুঝি যে কে আমাদের আর্মির অফিসার ভাই আর কে হচ্ছে তাদের ভাই, তাদের লোক। মানে আপনার হচ্ছে ফোন করে বাঁচাও মেরে ফেলছে, কারা বলতো? তো সেটা আমার হাজবেন্ড, তাকে টর্চার করা হচ্ছে, বাঁচাও। আমি বারবার ওয়েলফেয়ারকে বলতাম এরকম, আমি ছুটে ছুটে চলে যেতাম যে আমার মনে হয় আমার হাজবেন্ড মনে হয় এরকম একটা অবস্থায় আছে, ওকে ইয়ে করছে। আমার হলি ফ্যামিলি হাসপাতালে, তারপরে হচ্ছে আপনার একটা শিকদার মেডিকেল, তখন এত আগে তো শিকদার মেডিকেলের ওই সাইডটা যাওয়ার মতো অবস্থা ছিল না, আমি পাগলের মতো ছুটে যেতাম ওই সময়গুলোতে। আমি আমার ফোনটা ইয়ে দিয়ে বলতাম দেখেন ট্র্যাক করে কোত্থেকে আসে। আমাকে এত লাইটলি নেওয়া হতো, আমাকে যে কত কিছু বলা হয়েছে, কোন জায়গায় না নামানো হয় নাই আমাকে, যার কারণে আজকে আমি এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি যে এখন পর্যন্ত আমার মাথা তুলে দাঁড়ানোর মতো কোনো উপায় হয়নি। কেন আপনাকে, মানে কি কারণে তারা এরকম করেছে আপনার কি মনে হয়? যখন অস্ত্র জমা নেয়, আমি তখন শুধু বলেছিলাম, শাহিন সিদ্দিকী আছেন, ওনাকে বলছিলাম আন্টি, তারেক সিদ্দিকীর জি, ওয়াইফ, আমি ওনাকে বলেছিলাম যে আন্টি জানেন, ওনার সামনে অস্ত্র জমা নিল, ওনার সামনে অস্ত্রগুলা পরে তুলে নিল ক্যামেরা বন্ধ হওয়ার পরে। কার সামনে? সাহারা খাতুনের সামনে এবং হচ্ছে নূর মোহাম্মদ সাহেবের সামনে। নূর মোহাম্মদ সাহেব ওখান থেকে চলে গেলেন, কোথায় গেলেন তো জানি না, সরে আসলেন আর কি। আমরা তো আর দেখতে পাচ্ছি না, আমরা তো একটা রুমে বদ্ধ, ওইখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি তার মধ্যে ভিতরে অস্ত্রওয়ালা দুটো মানুষ আছে। সাহারা খাতুনকে দেখতে পাচ্ছি উনি সামনে, তো তার সামনে আবার অস্ত্রগুলা নিয়ে নিল, আর আমাদের রুমের ভিতরে কিন্তু অস্ত্রওয়ালা দুজন দাঁড়ানো আছেন পাহারায়। তাহলে কিসের অস্ত্র জমা নিল? আর বের হওয়ার পর তো আমরা আর ওদেরকে ফিরে পেলাম না, অফিসারগুলো শেষ, আমার হাজবেন্ডকে তো ফিরেই পেলাম না। আমি এগুলো কথা কেন লিখলাম? আমাকে না করার পরও আমি স্টেটমেন্টগুলো কেন লিখলাম? কোথায় স্টেটমেন্ট দিয়েছেন? আর্মিতে দিতে বলেছিল, এগুলো দিয়েছিলাম, ওনারা তো আমার কাছ থেকে নিয়েছেন। পরে কি করেছেন আমি তো সেটা জানি না। আমি তো ওয়েলফেয়ারে জমা দিয়েছি, আমি পিলখানায় জমা দিয়েছি, আমি আবুল কালার আকন্দের কাছে জমা দিয়েছি। আজ কিন্তু আমাকে এনি টাইম আমার যে কোনো ক্ষতি হতে পারে। এমন হতে পারে যে আমি হয়তো বেঁচে থাকবো, কিন্তু আমি এত কষ্টে কষ্টে বেঁচে থাকবো যে আমার মনে হবে আমি আমাকে মেরে ফেলা হোক। কারণ আমাকে এই কথাটাই বলেছিল তারেক সিদ্দিকীর মানে ওয়াইফ, যে তোকে এমন অবস্থায় নিব, তুই চাইবি তুই যেন মরে যা, তুই মরে যেতে চাইবি। আমাকে এতদিন এভাবেই রাখা হয়েছিল। 16ই অগাস্ট থেকে আমি ফিল করছি এখন আমি ওই একই অবস্থায় আছি, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। 5th অগাস্ট যেই মানে আমাদের দেশে যে চেঞ্জটা আসলো, ছাত্র জনতা যে চেঞ্জটা নিয়ে আসতে আমাদের সবাইকে সাহায্য করলো, আমাদেরকে বাঁচালো। তাহলে আমরা কোথায়, আমরা কিভাবে বাঁচলাম? সারা দেশ কিন্তু স্বাধীন হয়েছে, বাট আমরা আওয়ামী লীগের শিকল থেকে বার হয়ে আসতে পারিনি। আমি কিন্তু আজকে কেন আওয়ামী লীগ বলছি, আমাদেরকে পদে পদে একটা লীগ শেষ করে দিয়েছে, কোনো দিকে যেতে পারিনি। আমার বাচ্চাদেরকে ক্যাডেট কলেজে পড়িয়েছি, ওখানে দেখা গেছে কি জানেন, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, শুধু লীগের লোক যারা তারা উপরের দিকে উঠছে, যারা লীগের লোক, যারা চাটুকার,
তারা কোনো অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছে, যারা লিগেল লোক তারা টিচারের দিক থেকেও তারা ওই জায়গায় বসে আছে, ক্যাডেট কলেজটাকে নষ্ট করে দিচ্ছে। বেছে বেছে অফিসারের বাচ্চাদেরকে টার্গেট করা হয়, তাদেরকে কষ্ট দেওয়া হয়। শুধু আমার বাচ্চা না তো, অফিসারের বাচ্চারা কষ্ট পান, বাট কেউ ভয়ে মুখ খুলেন না, কেউ কোনো অফিসারের বাচ্চারা ভয়ে মুখ খুলে না, যে পরে যদি কোনো বিপদ হয়। আজ আমার সুযোগ এসছে, আমি বলছি, আমি জানি না এরপরে আমার বাচ্চার উপর দিয়ে কী যাবে। আমি তো এতদিন সাফার করেছি, বাট তারপরে যে আমার হাজবেন্ডের মা, আমার শাশুড়ি আমাকে বলেছে যে মা অনেক তো কষ্ট করেছো। আজ সকালেও আমাকে আমার শাশুড়ি বলেছে, মা অনেক কষ্ট করেছো না, এবার বলো, সবার সামনে বলো, তারপর মরে যাও আমার ছেলের মতো, তারপরে আমরা বলবো যে আমার বউও শহীদ। এই সাহসটা নিয়ে পেয়েছি বলেই আমি আজকে বলতে পারছি। আমাকে সবাই বলেছে এবার ভাবি অনেক কষ্ট করেছেন, এবার বাচ্চারা বড় হয়েছে, ওদের কথা ভাবেন। কিন্তু আমার বাসা থেকেও আমাকে কখনো সাপোর্ট দেয়নি, আমার বাসা থেকেও আমাকে আটকে আটকে রেখেছে, মানে না বলার জন্য। না বলার জন্য। আমাদের অনেক সিনিয়র ভাবিরাও বলেছে যে ভাবি থেমে যান, থেমে যান। আমি কিন্তু থেমে যাওয়ার মেয়ে না। আমি 9 সালে যেভাবে বলেছি আমি সেভাবেই বলতাম। আমার নামে অনেক কিছু করে 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 আমাকে থামানো হয়েছে সব দিক থেকে। আমি কোনো অফিসারের সামনে গিয়ে কথা বলতে পারিনি, আমাকে একদম যা খুশি তাইভাবে রাখা হতো। অন্যদের রেসপেক্ট অনেক কমে এসছে, যেটা লজ্জায় অনেক সিনিয়র ভাবিরা তো বলতে চান না। হয়তো বা ওনাদের কোর্সমেটরা অনেক উপরে গিয়েছেন, ওনারা হয়তো সেই অনুযায়ী একটা কোথাও গেলে একটা মর্যাদা পাচ্ছেন। বাট আমাদের কোর্সমেট ভাইরা তো অনেক জুনিয়র, মাত্র কেউ লেফটেন্যান্ট কর্নেল, কেউ কর্নেল পর্যায়ে এসছেন, হাতে গোনা কয়েকজন। আর এতদিন কেউ তো খোঁজ খবরও নেননি। আমি নক করে করে কয়েকজনকে পেয়েছি যারা আমার হাজবেন্ডের অনেক ক্লোজ ছিল, শুধু তাদের সাথে আমার কথাবার্তা হচ্ছে গত হয়তো 1 বছর ধরে। আর আমি এতদিন কাউকে পাইনি। আপনি বলছিলেন যে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, এখনো বর্তমানের কথা বলছিলেন, বাসার নিচে বা ইয়াতে। সো এটা কারা করছে বলে আপনার মনে হয়, বা কেন করছে তারা? আমাকে বন্ধ করার জন্য, আমাকে ভয় দেখানোর জন্য, আমাদের মেরে ফেলার জন্য, এছাড়া কি জন্য? তারা কি করে? আমি তো কিভাবে ভয় দেখাচ্ছে আপনাকে? আমি যখন বাসার থেকে নামছি নিচে, হ্যাঁ এখানে তো আমাদের বাসার নিচে তো এই এলাকারই তো সিসি ক্যামেরাগুলো আছে, এগুলো দিয়ে তো দেখা যাবে যে কি করছে তারা। আমার সাথে পিছন পিছন যাচ্ছে, নিশ্চয়ই আমাকে কোনো ক্ষতি করার জন্য, তাই না? আমার বাসার নিচে মানে বারবার আমাকে ফলো করছে। একটা লোক, এখানকার কোনো সিকিউরিটি গার্ড না, কেউ না, 6 দিন ধরে সে আমার বাসার নিচে কি করছে, একই লোক। লাস্টে সেদিন সাহস করে আমি যখন তাকে ধরেছি, মানে 6 দিন ধরে যাকে আমি দেখেছি আমি তাকে ধরেছি, অন্য যারা আছে সবাইকে তো আমি ধরতে পারছি না, কারণ অন্যদের চেহারাগুলো আননোন। সে আমাকে বিভিন্ন রকমের ইনফরমেশন দিচ্ছে। সে যখন তাকে নিজেকে আর্মির একজন রিটায়ার্ড বলে, রিটায়ার্ড দাবি করছে, সার্জেন্ট বলে দাবি করছে, আমি বলছি ঠিক আছে, আমাকে আপনি আপনার আইডি কার্ডটা দেখান, কারণ যেহেতু আমি ভয় পাচ্ছি আমি তো আপনার এটা দেখতে চাইতে পারি, আমি আপনাকে এখানেকার যারা দায়িত্বরত আছে আমি তাদের কাছে আপনাকে পাঠাবো। সে তার মধ্যে কোনো চেঞ্জ আসলো না, তার কথাবার্তা তো এলোমেলো ছিল, বাট তার যে ভাব, মানে কথাবার্তা যে বলতে বলতে আমরা অনেক সময় আমাদের এক্সপ্রেশন চেঞ্জ হয়, তার কোনো চেঞ্জ আসেনি কথাবার্তায়। কেন সে আপনাকে ফলো করছে? সে নাকি আমাকে ফলো করছে না, সে চাকরির খোঁজে আসছে। সে যেই হাউসটার নাম বলছে, সে হাউসটা আমার পাশের বাসাটা। তাহলে সে আমার পাশের বাসায়, আমি দেখিয়ে দেওয়ার পরও সে পাশের বাসায় যাচ্ছে না কেন? সে যদি সেই বাসাতেই আসে ইন্টারভিউয়ের জন্য, তাহলে সে পাশের বাসায় না ঢুকে সে আমার বাসায় কি করছে, আমার আশেপাশে কি করছে 6 দিন ধরে? আর যে হাউসটার কথা বলছে সেই বাসার হাউসটা এত বড় করে লেখা, হাউসের ঠিকানাটা এত বড় করে লেখা, রাতেও দেখা যায়। আপনি বলছেন আপনি 12 নম্বরে গেছেন, হ্যাঁ, এখন ইয়াতে নাই, কিন্তু 12 নম্বরে এরিয়াতে যখন একদম ভালোভাবে জানানো হলো, এখন হচ্ছে আজকে 2 দিন 3 দিন চলছে আজকে। 12 নম্বরেও আরেকজন লোক এসে প্রথমে আমার কাছে সাহায্য চেয়েছে। সাহায্য চাওয়ার পরে আমি বললাম যে আমি তো একটা কাজে এসেছি, একটা রিক্সায় এসেছি, ওই রিক্সাটাই আমি চলে যাচ্ছি। বলে আমি বাড়ি যেতে পারছি না, আমার কিছু সাহায্য দেওয়ার জন্য। আমি বলছি বাবা আমি তো এরকম, সে কিন্তু একদম ভালো পোশাক পরা একটা লোক, আর আমি কিছু সাহায্যের জন্য আসছি, হ্যাঁ আমি বাড়ি যাব, আপনি কিছু টাকা দিলে। আমি বললাম অন্য কোথাও দেখেন, আমার কাছে তো এখন কিছু নাই, অন্য সময় আমি ব্যাগ নিয়ে আসলে আমি দিতাম, আমি শুধু রিক্সা ভাড়া টাকাটা নিয়ে আসছি, এই যে 100 টাকা নিয়ে আসছি। তখন সে আমাকে বলছে তোকে খালি পে নেই, তোকে একদম এভাবে তোকে পে নেই, তোকে আমি এত জিপটা এত কুটি করবো যে তুই এতগুলো কুচি করবো যে এই কুচিগুলো গুনে শেষ করা যাবে না।
দেন সে কোন দিকে চলে গেল? সে ওখানেই ছিল, আমি আরো রিক্সায় উঠে দৌড় দিয়ে চলে আসলাম। তাহলে আমাদের তো স্বাভাবিক জীবনযাত্রা অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন এরা কারা হতে পারে? আমি আমি কাদের বুঝবো? আমি তো নিজে বুঝতে পারছি না এরা কারা, কারণ আমি তো জানাচ্ছি, আমি তো বারবারই জানাচ্ছি। কোথায় জানো? আমি হচ্ছে এখানে আমাদের এরিয়াতে যেখানে জানাতে হয় সেখানে জানাচ্ছি, আর হচ্ছে মানে আমাদের আর্মি রিলেটেড যারা আছেন আমি সেখানে জানাচ্ছি। আপনি কোনো জিডি করেছেন? না, জিডি করিনি। আপনাকে আর্মি থেকে বলা হয়নি যে জিডি করেন বা এই ধরনের কিছু? নর্মালি আমাদের এই এরিয়াতে কিছু হলে ওগুলো তো হচ্ছে এখানকার এরিয়ার যে পরিষদ আছে তারা দেখে, হ্যাঁ, বা এই এরিয়াতে তো পুলিশ আসলেও পারমিশন নিয়ে আসে, যার কারণে আমি জিডিতে যাইনি। আমি এই ভাই পর্যন্তই রেখেছি জিনিসটা, ওনারা এখন পর্যন্ত জানেন। লিখিত কমপ্লেন করেছেন? না, লিখিত কমপ্লেন করিনি, মৌখিকভাবেই? মৌখিকভাবে জানিয়েছি।